মিডিয়ার ব্যাপারগুলোতে সমকাল থেকে যে তথ্যসূত্র দিচ্ছি সমকাল দিয়েই শুরু করি। এই সমকাল কি করে? এই সমকাল সেই যে ফেসবুকে যে নিউজগুলো দেয় মাল্টিমিডিয়াতে, সেইখানে স্পষ্ট করে একটা কোনায় ধানের শীষে ভোট দেন। মানে কি ভাই? মানে নিরপেক্ষতার জায়গাটা কোন জায়গায় আপনারা একটা বলেন না। মানে এইটা তো বাংলাদেশের মানুষের জন্য, মানে আপনাদের জন্য এটা লজ্জা যারা সাংবাদিকতা করতেছেন ভাই। মানে সমকাল সে ধানের শীষে ভোট চাইতেছে, এবং আমি এটা প্রথমে বিশ্বাস করি নাই। আমি আমার ছোট ভাই ফাহিম ইনকিলাব মঞ্চের তারা জিজ্ঞেস করছি, ভাই এটা ফেক আইডি কিনে একটু দেখো তো। পরে ঢুইকা দেখতেছে যে ফেক আইডি না, এটা 6.7 মিলিয়ন সমকালের অরিজিনাল পেজ। সেইখান থেকে সে ধানের শীষের পক্ষে ভোট চাইতেছে। আবার এনটিভি, চ্যানেল আই, তারা ধানের শীষের পক্ষে ভোট চাইতেছে। মানে কি ভাই? মানে এই মিডিয়া, মানে এখন পর্যন্ত তো ক্ষমতায় যায় নাই কেউ। এখনই যদি মিডিয়ার উপরে এই ধরনের নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়, তাইলে ক্ষমতায় যাওয়ার পর তো মিডিয়া বলতেই বাংলাদেশে কেউ থাকবে না। মানে মিডিয়ারে আমরা কি বলি? গণমাধ্যম বলি না? এটা তো বিএনপির মাধ্যম হয়ে গেছে। আবার কিছু কিছু জায়গায় জামাত মাধ্যম হয়ে যেতেছে। মানে কি ভাই? মানে এই জায়গাগুলোতে, মানে বাংলাদেশের মিডিয়া সব থেকে বড় বড় হাউসগুলোর সমস্যা কি জানেন ভাই? এই মিডিয়াগুলো আসলে বাংলাদেশের মানুষের মিডিয়া না, এইগুলো আসলে কোনো গণমাধ্যম না। এইগুলো কোনোটা হচ্ছে সিটি গ্রুপের, কোনোটা বসুন্ধরা গ্রুপের, কোনোটা অমুকের, অমুকের। এই মিডিয়াগুলো যখন যার পক্ষে যাওয়া দরকার তখন তার পক্ষে যায়। এই মিডিয়ার নিজস্ব ব্যক্তিত্ব বোধ বলতে কিছু নাই। বাংলাদেশের মানুষের প্রতি তাদের যে একটা দায়বদ্ধতা আছে, এই জিনিসগুলো তারা যেন বেমানুম ভুলে যায়। ভাই, জুলাই আন্দোলনে এই অধিকাংশ মিডিয়া বিপক্ষে অবস্থান করছে না? জুলাই গণঅভ্যুত্থানকে আটকাইতে পারছে? পারে নাই। মিডিয়া যদি আগামীকালকে বাংলাদেশে যতগুলো মেইন স্ট্রিম মিডিয়া আছে সবগুলো মিলেও যদি কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে তারা নির্বাচনে ভোট চায়, তাহলেও বাংলাদেশের জনগণ তাদেরকে রুখে দেবে। এইটা আপনাদেরকে বইলা দিলাম। যার কারণে এখনও বলি, আপনাদের সুযোগ আছে, সময় আছে, শুধরান। একটা জিনিস শুধরাইছে। কি শুধরাইছে? সমকাল শুরুতে ওই যে একটা কোনায়, বাম পাশের কোনায় দিতে হচ্ছে ধানের শীষে ভোট দেন, আবার শেষেও একটা সুন্দর মিউজিক দিয়ে ধানের শীষে ভোট দেন, ব্যাপারটা ছিল। ওই শেষেরটা কাটছে আর কি, একটুখানি শুধরাইছে আর কি। তো এখন মিডিয়াগুলোর এই শুধরানোর ব্যবস্থা করতে হবে। মিডিয়া যদি না শুধরায়, এই নির্বাচনে আমরা তথ্য কোথা থেকে সংগ্রহ করব আমরা জানতে চাই। মিডিয়ার মাধ্যমে আপনারা দেখছেন যে শহীদ ওসমান হাদির পরিবারকে এই দেয়া হচ্ছে, শহীদ ওসমান হাদির পরিবারকে ওই দেয়া হচ্ছে। আপনাদেরকে একটা কথা বলি, শহীদ ওসমান হাদির 14 গোষ্ঠীরেও যদি কিনে ফেলেন আপনারা, শহীদ ওসমান হাদির হত্যার বিচার না করে আপনারা কোনোভাবেই পাইতে পারবেন না। আপনাদেরকে অবশ্যই শহীদ ওসমান হাদির হত্যার বিচার করতে হবে। ভাইয়েরা, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পরে তার পরিবারকে সাহায্য সহযোগিতা করা হচ্ছে, সেই ব্যাপারটা নিয়ে আমি কাউকে কোনো প্রশ্ন করতে দেখি নাই। আওয়ামী লীগের এই প্রকৃত যে স্বৈরাচার ফ্যাসিবাদী শাসনের যে কর্ণধার ছিলেন শেখ হাসিনা, তাকেও রাষ্ট্র ক্ষমতা থেকে বিভিন্নভাবে শেখ মুজিবুরের মৃত্যুর সহযোগিতা করা হয়েছে। শহীদ ওসমান হাদির মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিবারকে যদি সহযোগিতা করা হয়, তাহলে এই সহযোগিতার মাধ্যমে খুনের বিচার কিভাবে ধামাচাপা পড়ে যাবে আমরা জানতে চাই। সরকার এই জায়গায় ফাইজলামিটা কি করে? সরকার কি করে? যাদেরকে সাহায্য করা দরকার তাদেরকে সাহায্য না করে এর আশেপাশের লোকগুলোরে তারা সাহায্য করে এই জায়গাটাকে বিতর্ক সৃষ্টি করতে চায়। আপনি তো সাহায্য করবেন শহীদ ওসমান হাদির সন্তানকে, আপনি সাহায্য করবেন তার স্ত্রীকে, আপনি সাহায্য করবেন তার মাকে, এর বাইরে আপনার সাহায্য করতে কে বলছে আপনারে? আপনাকে এই ধরনের সিদ্ধান্ত যেইগুলোতে জনবিভ্রান্তি তৈরি হয় আমরা মনে করছি, আপনি এই খুনের বিচারকে আড়াল করবার জন্য এই ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করছেন। আমরা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের ব্যাপারে কোন ধরনের এই ছল চাতুরি প্রোপাগান্ডা এগুলো আমরা করতে দিব না যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে প্রাণ রয়েছে। প্রিয় ভাইয়েরা, রাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত শহীদ ওসমান হাদির শাহাদাতের পর থেকে এখন পর্যন্ত রাষ্ট্র কোনোভাবে সংবাদ সম্মেলন করে বলতে পারবে না যে এই বাদী বা যারা রয়েছে এই খুনের ব্যাপারে আমাদেরকে সাহায্য করতে চায়, আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। কিন্তু রাষ্ট্র আমাদের কাছে আসতেছি, আমরা কিভাবে সহযোগিতা করবো আমাদেরকে বলেন। যার কারণে আমরা আপনাদেরকে জানাতে চাই, শহীদ ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে ইনসাফের যাত্রা
যাত্রা শুরু হতে পারে না, আমরা এটা বিশ্বাস করি না। বাংলাদেশে ইনসাফের যাত্রা শুরু হইতে হইলে হত্যার বিচার হইতেই হবে। শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার সর্বশেষ রাষ্ট্র কর্তৃক অসহযোগিতা এবং আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সকল সাংবাদিক ভাই এবং বোনদেরকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে শহীদ ওসমান হাদি হত্যা মামলার পঞ্চম শুনানি ছিল। আমরা দেখতে পাচ্ছি শহীদ ওসমান হাদি হত্যা মামলাকে সাগর রুনি হত্যা মামলার মতো বারংবার তার শুনানির ডেট পেছানো হচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে বাংলাদেশের তদন্ত সংস্থাগুলোর কাছে জানতে চাই, কত দিনে আপনারা শহীদ ওসমান হাদির মামলার যে শুনানি সেটা শেষ করতে পারবেন, আমাদেরকে একদম স্পষ্টভাবে জানাবেন। মামলার তদন্তের ব্যাপারে আমি শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার বাদী। মামলার তদন্তের ব্যাপারে আমাকে কোনোভাবে আপডেট জানানো হচ্ছে না। আমার কাছে মামলা সংক্রান্ত যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে সেগুলো আমাকে জানানো হচ্ছে না। আমি আশঙ্কা করছি কোনো ক্ষেত্রে আমার স্বাক্ষর নকলও করা হতে পারে। আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, শহীদ ওসমান হাদি হত্যা মামলার ব্যাপারে আমাকে যদি সার্বক্ষণিক আপডেটে না রাখা হয়, আমি আদালতে বলে এসেছি যে আমি আর কোনো জায়গায় স্বাক্ষর করব না। ভাইরা, শহীদ ওসমান হাদি হত্যা মামলার ব্যাপারে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে দেখা করবার জন্য গত 4 দিন যাবৎ চেষ্টা করছি। আমাদের কাছে এমন কোনো ওয়ে নাই যেই ওয়েতে আমরা চেষ্টা করি নাই। আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই যে কারে ধরলে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে। আমরা এটা আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই যে কাকে ধরলে আপনার একটু দেখা সাক্ষাৎ পাওয়া যাবে। শহীদ ওসমান হাদি তার জীবদ্দশায় বলে গিয়েছেন যে বাংলাদেশের জনগণ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। তারা এখন অন্তর্বর্তীকালীন সরকার বলতে শুধুমাত্র ডক্টর ইউনূসকে বুঝে। তারা বলে যে এই উপদেষ্টা পরিষদের সকল উপদেষ্টা তারা বিক্রি হয়ে গেলেও একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখন পর্যন্ত জনগণের পক্ষে কথা বলছেন। ইসকনের সাথে যারা জড়িত রয়েছে, এই ধরনের প্রার্থীদেরকে যারা নমিনেশন দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে, এই রাজনৈতিক দলগুলোকে আপনাদেরকে বয়কটের আহ্বান জানাই। ওসমান হাদির ব্যাপারে রাজনৈতিক দলগুলো যদি তার বিচারের ব্যাপারে সুষ্ঠু অবস্থান, তাদের স্পষ্ট অবস্থান ব্যক্ত না করে, প্রয়োজনে আমরা তাদের বিরুদ্ধে গিয়ে প্রত্যেকটা আসনে আসনে আমাদের ভাই বোনেরা ভাগ হয়ে তাদের বিরুদ্ধে আমরা ক্যাম্পেইন করব। প্রিয় ভাইয়েরা, আর একটা ফাইজলামি দেখেন, মানে নির্বাচন হইতেছে না ফাইজলামি হইতেছে আমি কিছু বুঝতেছি না। এই যে দ্বৈত নাগরিক বলা হইতেছে বাংলাদেশের সংবিধানে এবং নির্বাচন কমিশনের আইনে নাকি স্পষ্টতা রয়েছে। আরে ভাই, বাংলাদেশের আইন, নির্বাচন কমিশনের আইন, এই আইন তো প্রণয়ন হবে জনগণের মতামতের উপর ভিত্তি করে। কোন রাজনৈতিক দল এই আইন প্রণয়ন করতে তাদের রাজনৈতিক জনগণের অভিমত লাগবে, এছাড়া তারা এই আইন প্রণয়ন করতে পারবে না। ভাইরা, এই যে দ্বৈত নাগরিক রয়েছে, আজকে একটা সুসময় রয়েছে, নির্বাচন করতে ড্যাং ড্যাং করে বিদেশ থেকে চলে আসছে। আবার যখন এই বাংলাদেশ কোনোদিন ক্রান্তি লগ্নে পৌঁছে যাবে, তখন এই হারামিগুলো আবার বিদেশে চলে যাবে। আপনি আমি সেই ক্রান্তি লগ্নে আবার আমাদেরকে বুক পেতে দাঁড়াইতে হবে, যার কারণে এই ইলেকশনে কোনো ভুল করা যাবে না। দ্বৈত নাগরিক যারা রয়েছে, যারা আপনাকে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশের সব থেকে ভয়াবহ মুহূর্তগুলোতে যারা আপনাকে রেখে বিদেশে চলে যায় বা বিদেশে চলে যাবে, এই ইলেকশনে আপনারা তাদেরকে ভোট দিবেন না। আমরা দেখতে পাচ্ছি জামাত, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর দ্বৈত নাগরিকদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তাদের নাম ধরে ধরে আজকে থেকে
আমরা তাদের নাম ধরে ধরে কোন আসন থেকে সে নির্বাচন করছে এবং তাদেরকে ভোট না দেওয়ার জন্য আমরা জনগণকে আহ্বান জানাবো। ঋণ খেলাপিদের ব্যাপারে ইনকিলাব মঞ্চ এবং বাংলাদেশের জনগণ তারা এই ব্যাপারে একদম প্রতিজ্ঞাবদ্ধ যে তার টাকা মেরে দিবে, যে ভোট ব্যাংক, বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যাংকগুলো আছে যার মাধ্যমে অর্থনৈতিক টাকা সচল থাকে, এইগুলো যারা লুট করবে, যারা শেয়ার বাজার ধ্বংস করে সহস্র কোটি টাকার মালিক হবে, এই ইলেকশনে আমরা ইনকিলাব মঞ্চ এবং সাধারণ আপামর জনগণ আমরা তাদেরকে ভোট না দেওয়ার ব্যাপারে জনগণকে উদ্বুদ্ধ করব। রাজনৈতিক দলগুলোকে একটা জিনিস বলতে চাই, বাংলাদেশের সকল জনগণই রাজনৈতিক ক্ষমতার বা কাঠামোর অংশ নয়। রাজনৈতিক কাঠামোর বাইরেও একটা গুরুত্বপূর্ণ অংশ, মোর দ্যান 60%, যারা কোনো কাঠামোর সাথে জড়িত না থেকেও যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তারা অবদান রাখতে পারে। যদি আপনারা এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ না করেন, বাংলাদেশের জনগণ ঋণ খেলাপিদের সাথে সাথে আপনাদেরকেও নির্বাচনে লাল কার্ড দেখাবে। এবং দ্বৈত নাগরিকত্বের ব্যাপারেও আমাদের একই কথা, যে যেই বাংলাদেশে আপনি বসবাস করছেন, যেই বাংলাদেশে আপনি আগামী দিনে ক্ষমতায় আসবেন, সেই বাংলাদেশের জন্য বিদেশের নাগরিকত্ব ত্যাগ করতে আপনার এত সমস্যা কোথায়? আপনার যদি বাংলাদেশের মানুষের জন্য হৃদয় পড়ি, ওই নাগরিকত্ব ত্যাগ করেই বাংলাদেশের মানুষের পাশে আইসা দাঁড়ান। এত সমস্যাটা কোথায় আমরা জানতে চাই। আমরা তো মনে করি আগামী দিনে নির্বাচনে যাবেন, বাংলাদেশের মানুষের টাকা পয়সা লুট করবেন, এরপরে আবার সময় সুযোগ বুঝে বিদেশে পাড়ি দিবেন। এই সুযোগ জুলাইয়ের পরে আর বাংলাদেশের কোনো প্রার্থী পাবে না। আমরা ঋণ খেলাপি এবং এই মুহূর্তে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা কি করছে, তারা ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিচ্ছে। মানে বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর এত দৌলিয়াত্ব কেন? মানে তাদেরকে নেতাকর্মীর এত অভাব পড়ছে যে যারা বাংলাদেশের ব্যাংকগুলো লুট করছে, যারা বাংলাদেশের শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়েছে, এই ধরনের লোকগুলোকে কেন নির্বাচনে নমিনেশন দিয়ে ক্ষমতায় নিয়ে আসতে হবে? আমরা এই রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চাই। ভাইয়েরা, আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অলরেডি একটা ডাটাবেস তৈরি করেছি যে কোন কোন দলের কোন কোন আসনের কোন কোন প্রার্থীর নামে ঋণ খেলাপির অভিযোগ এসেছে। আমরা আপনাদের মাধ্যমে সেই আসনের প্রার্থীগুলোর তালিকা একটু আপনাদের সামনে জানাতে চাই। আম শীষে ভোট চায়, এরপর ধানের শীষের কোনো প্রার্থী যদি ভোট কেন্দ্রে গিয়ে আক্রমণ করে, তাইলে আমরা সেটা জানবো কীভাবে? বা মিডিয়া যদি জামাতের পক্ষে সরাসরি ভোট চায়, তাহলে জামাতের কোনো প্রার্থী যদি কোন ভোট কেন্দ্রে গিয়ে আক্রমণ করে, আমরা সেইটা কোন মাধ্যমে জানতে পারবো? মিডিয়ার ভাইদের কাছে অনুরোধ করি, বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। মানে ব্যক্তিত্ব, আল্লাহ তাআলা কেউ যদি ব্যক্তিত্ববান হয়, সৎ হয়, দুনিয়ার কেউ তারে চাপাইয়ে রাখতে পারে না। শহীদ ওসমান আলী, তার কিচ্ছু ছিল, তার কোনো রাষ্ট্র ক্ষমতা ছিল, তার কোনো টাকা পয়সা ছিল, আল্লাহ তারে যেই সম্মানিত করছে, বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্র ক্ষমতায় না থাইকা একজন ব্যক্তি দেখান যে তারকে এই ধরনের সম্মানিত হয়েছে? পারবেন কেউ দেখাইতে? পারবেন না। এইটা কেন হয়েছে? এই লোকটা সৎ ছিল, ব্যক্তিত্বের প্রচণ্ড ব্যক্তিত্বধারী একজন মানুষ ছিলেন, ইনসাফের পক্ষে কথা বলতেন, আল্লাহ তারে সম্মানিত করছেন। মিডিয়ার ভাইয়েরা যদি মনে করেন যে মিডিয়া হাউসগুলো আপনার কথা বলতে দিচ্ছেন, আপনি যে সংবাদটা নিয়ে যাচ্ছেন সেটাকে প্রচার করে দিচ্ছেন না, মাল্টিমিডিয়ার জায়গা থেকে বহু টাকা পয়সা ইনকাম করা দরকার যায় যদি সুযোগ থাকে। প্রয়োজনে ওই বিভিন্ন কোম্পানির হাউসের যেই চাকরি লাথি মেরে আইসা জনগণের কাতার আইসা দাঁড়ান না, দেখেন না মানুষ আপনাদেরকে কীভাবে গ্রহণ করে। অন্তত জনগণের জন্য কাজ করেন, এই জনগণ কোনোদিন আপনাদেরকে ভুলবে না। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ আপনাদেরকে একটা কথা বলে শেষ করতে চাই। এই নির্বাচনে রাজনৈতিক দল, বিভিন্ন দল মত অবশ্যই থাকবে, কিন্তু আমরা কোনোভাবেই চাই না যে একজন ভোটার সে ভোট দিতে গিয়ে কোনো আক্রমণের শিকার হবে। এইটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। সে আর্মি পাহারা বসাইয়া পারুক, পুলিশ পাহারা বসাই পারুক, প্রয়োজনে নিজে পাহারায় বসে পারুক,
এইটা তাকে নিশ্চিত করতে হবে যে কোনো কেন্দ্রে কোনো ভোটারের উপরে আক্রমণ হবে না। সে একদম নিজে থেকে গিয়ে এই ভোটে তার যে নির্ধারিত ভোট সেটা দিতে পারবে সুষ্ঠুভাবে, এইটুকু তাকে অবশ্যই নিশ্চিত করতে হবে এবং আপনাদেরকেও সজাগ দৃষ্টি রাখতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, শহীদ ওসমান হাদি জিন্দাবাদ। স্থান স্পষ্ট করার দায়িত্ব তাদের, আমাদের নয়। বিএনপির বগুড়া 1 আসন থেকে কাজী রফিকুল ইসলাম, বগুড়া 5 থেকে গোলাম মোহাম্মদ সিরাজ, টাঙ্গাইল 4 থেকে মোহাম্মদ লুৎফুর রহমান, ময়মনসিংহ 5 থেকে মোহাম্মদ জাকির হোসেন, গাজীপুর 4 থেকে শাহরিয়াজুল হান্নান, মৌলভীবাজার 4 থেকে মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী, কুমিল্লা 7 থেকে রেদওয়ান আহমেদ, কুমিল্লা 9 থেকে মোহাম্মদ আবুল কালাম, চট্টগ্রাম 2 থেকে সারোয়ার আলমগীর, চট্টগ্রাম 4 থেকে মোহাম্মদ আসলাম চৌধুরী, চট্টগ্রাম 6 থেকে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম 16 থেকে মিশকাতুল ইসলাম চৌধুরী, সিলেট 1 থেকে খন্দকার আব্দুল মুক্তাদির, জামাতের ঢাকা 2 থেকে আব্দুল হক স্বতন্ত্র, যশোর 5 থেকে মোহাম্মদ কামরুজ্জামান, ময়মনসিংহ 11 থেকে মোহাম্মদ মোর্শেদ আলম, ব্রাহ্মণবাড়িয়া 5 থেকে কাজী নাজমুল হোসেন, নোয়াখালী 2 থেকে কাজী মোহাম্মদ মফিজুর রহমান, সিলেট 3 থেকে মোস্তাকিম রাজা চৌধুরী, সিলেট 5 থেকে মামুনুর রশিদ, খুলনা 3 আসনের SM আরিফুর রহমান মিঠু, কিশোরগঞ্জ 3 থেকে AK-M আলমগীর, ঢাকা 1 থেকে সাবেক মন্ত্রী নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিম হুদা, গোপালগঞ্জ 2 থেকে উৎপল বিশ্বাস, নাগরিক ঐক্য থেকে বগুড়া 2 ও ঢাকা 18 আসনের থেকে মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টি থেকে SM আব্দুল মান্নান মানিকগঞ্জ 2, বাংলাদেশ রিপাবলিকান পার্টি নারায়ণগঞ্জ 4 থেকে মোহাম্মদ আলী। এটা হচ্ছে তথ্যসূত্রটা আমরা সংগ্রহ করেছি সমকাল থেকে। এখন আপনারা আসেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি জনগণের সরকার হয়ে থাকেন তাহলে গত 4 দিন ধরে আমরা বিভিন্নভাবে যোগাযোগ করেও কেন তার সাক্ষাৎটা পাচ্ছি না আমরা জানতে চাই। শহীদ ওসমান হাদি কি বাংলাদেশের আমার আপনার মতো সাধারণ নাগরিক ছিলেন, নাকি তিনি ঢাকা 8 আসনের মতো একটা গুরুত্বপূর্ণ আসনের তিনি MP পদপ্রার্থী ছিলেন? তিনি বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শহীদ ওসমান হাদির থেকে বাংলাদেশের জন্য সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর কে ছিলেন আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই। তাহলে এই যে একজন মানুষকে হত্যা করা হইল তার ব্যাপার নিয়ে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চাই, আমরা কোনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, তার মানে কি ভাই? এই ফাইজলামিগুলো কারা করে, কারা আমাদেরকে ডক্টর ইউনূসের কাছে যাইতে দিতে চাই না আমরা জানতে চাই। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে শহীদ ওসমান হাদিকে গুলি করার 53 দিন, তার শাহাদাতের আজকে 47তম দিন। আমরা অলরেডি বুঝে গিয়েছি যে বাংলাদেশে যেই তদন্ত করা হচ্ছে সেই তদন্তের মধ্য দিয়ে এই শহীদ ওসমান হাদিকে হত্যা করার পিছনে কারা কারা রয়েছে, কারা এখন পর্যন্ত এই হত্যাকারীদেরকে আড়াল করবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, তারা এই তদন্তের মাধ্যমে উঠে আসবে না। যার কারণে আমরা আপনাদের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটা আবেদন জানাতে চাই। আপনি তো আর মাত্র অল্প কয়েকদিন এই দায়িত্বের মধ্যে আছেন। আপনাকে একটা কথা বলি, এই জনগণ আপনাকে আজীবন মনে রাখবে, শুধু আপনি যাওয়ার আগে একটা কাজ করে যান। আপনি জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘকে একটা তদন্ত করবার জন্য তাদেরকে আহ্বান জানিয়েছিলেন। জাতিসংঘ তার জায়গা থেকে একটা নিরপেক্ষ তদন্ত করবার চেষ্টা করেছে। পৃথিবীর বহু দেশে জাতিসংঘের অধীনে বিভিন্ন গণহত্যার তদন্ত হয়েছে এবং ব্যক্তি হত্যারও তদন্ত হয়েছে। লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির যেই তদন্ত সেটা জাতিসংঘের অধীনে বাস্তবায়িত হয়েছে এবং এর পিছনে যেই খুনি রয়েছে তাদেরকে জাতিসংঘের অধীনে তাদেরকে জনতার সম্মুখে আনা সম্ভব হয়েছে। তো আমরা আপনাদের কাছে বলতে চাই যে শহীদ ওসমান হাদির এই খুনের পিছনে দেশি বিদেশি চক্র জড়িত রয়েছে, যার কারণে আন্তর্জাতিকভাবে জাতিসংঘের অধীনে যাতে শহীদ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত হয়, যার কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা শহীদ ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আহ্বান জানাতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে আপনি জাতিসংঘের কাছে একটি শহীদ ওসমান হাদির হত্যার তদন্তের জন্য একটি চিঠি প্রেরণ করুন। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন নির্বাচন কেন্দ্রিক আপনাদেরকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিছু কথা জানাইতে চাই। শহীদ ওসমান হাদি তার জীবদ্দশায় বাংলাদেশে যেই ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে সিসি ক্যামেরা প্রণয়নের জন্য সরকারকে আহ্বান জানাইছিলেন।
বলেছিলেন সরকারের যদি খয়রাত লাগে আমরা ক্রাউড ফান্ডিং করে এই সিসি ক্যামেরার ব্যবস্থা করে দিব। বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 45,000 ভোট কেন্দ্র রয়েছে যেগুলো ঝুঁকিপূর্ণ, যেখানে ভোট কারচুপির আশঙ্কা রয়েছে। সেখানে শুধুমাত্র সিসি ক্যামেরা বসালেই হবে না, সেখানে যে সকল পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন, অন্যান্য সংস্থার যে সকল সদস্যরা দায়িত্ব পালন করবেন, তাদেরকে বডি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে। কারণ বিগত দিনগুলোতে আমরা দেখেছি এই ফেসিবাদী আমলে পুলিশ সহ অন্যান্য সংগঠনকেও আমরা ব্যালট বাক্সে ভোট দিতে দেখেছি, যার কারণে আমরা তাদের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে পারছি না। যার কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোর পাশাপাশি যে সকল বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন তাদেরকেও বডি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ভোট গেলে বিভিন্ন প্রার্থীদেরকে হয়রানি করা হচ্ছে। তোমার তুমি এমনই ভোট চাইতে আসছো কেন? এই বেটা বাংলাদেশের আইনে যদি আমার ভোটে অংশগ্রহণ করতে চাই নির্দিষ্ট সময়সীমা আছে, পারমিট করলে তুই কোন হাত আমার জিজ্ঞেস করবার যে আমি কেন ভোট চাইতে আসছি? এই যে অবৈধ এবং পেশি শক্তির যে ব্যবহার ভোটের এই মাঠে হয়, সেইটাকে বন্ধ করবার জন্য বর্তমান সরকারে যারা দায়িত্বে রয়েছেন আপনাদেরকে অবশ্যই এটা নিশ্চিত করতে হবে। ইদানিং দেখতে পাচ্ছি ভোট বাক্সে রাজনৈতিক দলগুলো শয়তানি একবার চিন্তা করেন, মানে এদের দিকে তাকাইলে একটা থেকে আরেকটা বড় শয়তান। এরা আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য এদের আদর্শ থেকে শুরু করে সব কিছু জলাঞ্জলি দিচ্ছে। সুবর্ণচরে 5 সন্তানের যেই মাকে গণধর্ষণ করা হয়েছে, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি যে বিএনপির তাদেরকে প্রচারণায় যুক্ত করছে। আবার জামাতের প্রার্থীদেরকে দেখতে পাচ্ছি, জামাতের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ আবু তাহের, তার নির্বাচনী প্রচারণায় আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের একজন লোক যার নাম হচ্ছে সালাউদ্দিন আহমেদ মজুমদার, তাকে আমরা দেখতে পাচ্ছি তার পক্ষে গিয়ে দোয়া চাইতেছে। এই ধরনের শয়তানি যারা করবে, সে জামাত হোক, সে বিএনপি হোক, সে আমার বাপ হোক, তার বিপক্ষে আমাদেরকে দাঁড়াইতে পারতে হবে। প্রিয় ভাইয়েরা, এই রাজা আপনাকে বলতেছে অমুক কার্ড দেবে, অমুক কার্ড দেবে, অমুক কাজ দেবে, অমুক কাজ দেবে, একবারের জন্য বলতেছে না যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তাদের অবস্থান। একবারের জন্য তারা বলতেছে না বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি রকমের হবে। আগের সেই স্বামী স্ত্রীর পররাষ্ট্রনীতি হবে, নাকি একটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে যেই ধরনের পররাষ্ট্রনীতি অন্যান্য দেশ পালন করে সেই ধরনের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করব। এবং প্রতিরক্ষা নীতির ব্যাপারে তাদের কোনো সুস্পষ্ট অবস্থান নাই। এই অবস্থান যারা নিশ্চিত করতে পারবে, আমরা জনগণকে তাদেরকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব। যারা এইখানে অস্পষ্ট থাকবে, যারা বিভিন্ন ছল চাতুরি নিয়ে এই নির্বাচনে ক্ষমতায় আসবার চেষ্টা করবে, ইনকিলাব মঞ্চের জায়গা থেকে আমরা আপ্রাণ প্রতিহত করবার চেষ্টা করব। প্রিয় ভাইরা, শহীদ ওসমান হাদি ঢাকা 8 আসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন প্রার্থী ছিলেন, তাকে খুন করা হচ্ছে। ইসি বলছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত এর ব্যাপারে কোনো সুস্পষ্ট কোনো কথা আপনাদেরকে বলেছে যে এই ইসির অধীনে কিভাবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, যে ইসি আমার নিরাপত্তাও তো নিশ্চিত করতে সমর্থ নয়। এই ব্যাপারে আপনাদেরকে কিছু বলেছে? বলে নাই। আমরা আপনাদেরকে বলি, এই নির্বাচনে যদি কোনো সুষ্ঠু নির্বাচন না হয়, আমরা জনগণ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে সমর্থ না হই, তাহলে এই নির্বাচনে যেই দলগুলো অংশগ্রহণ করছে তাদেরকে এর দায় নিতে হবে। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে আহ্বান জানাই।